ওয়েলকাম টু 11-12 কেমিস্ট্রি ক্লাস। আজকে আমরা সাজেশন সিরিজের 4 নম্বর অধ্যায় অর্থাৎ রাসায়নিক গতিবিদ্যার উপর আলোচনা করব। তো এই বিষয়টি নিয়ে আলোচনা করার আগে তোমাদের কাছে ভিউয়ার্স যারা দেখছো তোমাদের কাছে আমার একটি কোশ্চেন রয়েছে যে হাতে আর সময় বেশি নেই, এর পরের মাসে এরকম সময় তোমাদের কেমিস্ট্রি পরীক্ষা শেষ হয়ে গেছে। তো আমি তো দুটো সিরিজ শুরু করেছিলাম একসাথে, যে একটা সাজেশন সিরিজ একটা টেস্ট পেপার সিরিজ। একই সাথে দুটো সিরিজ একই দিনে চালানো বা একই টাইম স্প্যানে চালানো একটু কঠিন হয়ে পড়ছে আমার পক্ষে। তো তোমরা কোনটা আগে চাও, যে সাজেশন সিরিজ আগে শেষ করে নিয়ে টেস্ট পেপার সিরিজগুলো সলভ করব, নাকি টেস্ট পেপার সিরিজটা সলভ করে নিয়ে তারপর যদি সময় পাই সাজেশন সিরিজ দেবো? তো প্লিজ তোমাদের যেটা সুবিধা বা তোমরা যারা চাচ্ছ আমার থেকে আমাকে কমেন্ট বক্সে জানাবে, সেই অনুযায়ী আমি ভিডিও তৈরি করব। আমি চেষ্টা করেছিলাম যে 7 দিনের মধ্যে যেন এটা শেষ হয়ে যায়। তো মাঝখানে 3 দিন একদমই ভিডিও দিতে পারিনি, খুব শরীর খারাপ ছিল আমার, ওয়েদার চেঞ্জের জন্য শরীর খারাপ যা হয় আর কি। তো আজকে একটু মোটামুটি ঠিক। তো আজকে ভাবলাম যে এই সাজেশন সিরিজের উপর ভিডিও করি। তো আমাকে অবশ্যই জানাবে যে সাজেশন সিরিজটা আমি কন্টিনিউ আজ যে 5টা চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারগুলোকে শেষ করে নিয়ে তারপরে সলভে যাবো, মানে টেস্ট পেপার সলভে যাবো, না টেস্ট পেপার সলভ যেমন করছিলাম অর্গানিক ইনঅর্গানিক ফিজিক্যাল সেগুলো করবো, সাথে সাথে যখন সময় পাবো সাজেশন সিরিজ দেবো। কোনটা তোমাদের আগে দরকার? তো প্লিজ আমার কমেন্ট বক্সে জানাবে। এবং অবভিয়াসলি আমি সবার কমেন্ট দেখে থ্যাংক ইউ সো মাচ, সবাই এত ভালো ভালো কমেন্ট করার জন্য। সো চলো শুরু করি। দেখো, রাসায়নিক গতিবিদ্যা চ্যাপ্টারের মেনলি দুটো ইম্পর্টেন্ট স্তম্ভ, দুটো ইম্পর্টেন্ট জায়গা। ওকে, তো আমি এই চ্যাপ্টারটাকে 3টা ভাগে ভাগ করেছি। প্রথম যে ইম্পর্টেন্ট টপিক বা প্রথম যে ইম্পর্টেন্ট পোর্শন, সেখান থেকে দুটো জিনিস পড়বে। একটা হচ্ছে ভরক্রিয়ার সূত্র, আর আরেকটা হচ্ছে সিম্পলি যে বই তোমার টেক্সট বুক পড়ছো সেখান থেকে ভরক্রিয়ার সূত্রটা দেখবে, ল অফ মাস অ্যাকশন। আর সেকেন্ড হচ্ছে কি কি বিষয়ের উপর বিক্রিয়ার হার নির্ভর করে। সম্পূর্ণটা লিখছি না, কি কি বিষয়ের উপর বিক্রিয়ার হার নির্ভর করে। ওকে, কি কি বিষয়ের উপর বিক্রিয়ার হার নির্ভর করে। ওকে, আমি শর্টে লিখছি, টাইম যেন বেশি নেওয়া লাগে। তাহলে এই 1 নম্বর টপিক হচ্ছে এটা, ভরক্রিয়ার সূত্রটা দেখবে, আর এই পোর্শনটা দেখবে কি কি বিষয়ের উপর বিক্রিয়ার হার নির্ভর করে। উত্তরে যাচ্ছি না, বই খুললেই পাবে। ওকে, নেক্সট যেটি রয়েছে ক্রমের সঙ্গে রিলেটেড অঙ্ক বা কোশ্চেন। ক্রম মিনস বিক্রিয়ার অর্ডার। কীরকম? এখান থেকে 3টা টপিক ইম্পর্টেন্ট। প্রথমটা হচ্ছে 1-2 নম্বরের কোশ্চেন, যে ক্রম আর আণবিকতার পার্থক্য কী, বই থেকে দেখে নিলে। সেকেন্ড হচ্ছে ম্যাথ। ওকে, এই একটা ম্যাথ আমি করিয়ে দিয়েছি বা একটা ম্যাথ তোমাদের বলছি। এই একটা ম্যাথ যদি একটু ভালো করে বোঝো তাহলে ক্রম রিলেটেড যে কোনো ধরনের অঙ্ক এই ম্যাথটা যেভাবে সলভ হয়েছে সেইভাবে তুমি সলভ করে নিতে পারবে। ওকে, তো আগে দেখি কোশ্চেনটা কী বলেছে। ধরো এটা একটা রিয়াকশান দিয়ে দিয়েছি, এখানে ধরো আমি ABC দিয়েছি, মানে ক্যাপিটাল A ক্যাপিটাল B ক্যাপিটাল C দিয়েছি। পরীক্ষার সময় এখানে ক্যাপিটাল A এর জায়গায় যত অন্য কোনো এলিমেন্ট দিতে পারে, আমি এটা ইন জেনারেল লিখেছি। ক্যাপিটাল A এর জায়গায় NaCl দিতে পারে, ZnSO যা কিছু দিতে পারে, তো আমি ইন জেনারেল লিখে দিয়েছি যে 3টা রিয়াক্ট্যান্ট আছে, বিক্রিয়ত পদার্থ আমি 1টা পাই, 2টা পাই, 3টে পাই, যা পাই। আর ছোটো এটা হচ্ছে তার সহগ। ওকে, তাহলে AA BB CC থেকে বিক্রিয়ত পদার্থ পাচ্ছি। বিক্রিয়ার থেকে কি ইনফরমেশন দিয়েছে, একটা ছক তোমাকে করে দিয়েছে। সে পরীক্ষার সময় ছকও দিতে পারে বা সেটা লিখেও দিতে পারে। তো কি বলেছে যে প্রথমে বিক্রিয়ার এর কনসেন্ট্রেশন এত, বি এর কনসেন্ট্রেশন এত, সি এর কনসেন্ট্রেশন এত হলে বিক্রিয়ার হার হচ্ছিল এত। সেকেন্ড ধাপে কি, যে এর কনসেন্ট্রেশন সেম রাখলো, বি এর কনসেন্ট্রেশন সেম, সি এর কনসেন্ট্রেশন বাড়িয়ে দিল, তাও দেখা গেলো বিক্রিয়ার হার সেম। থার্ড নাম্বার পয়েন্ট কি, যে এ এর কনসেন্ট্রেশন 1 রাখলো, বি এর কনসেন্ট্রেশন ডাবল করলো, সি এর কনসেন্ট্রেশন 1 রাখলো, বিক্রিয়ার হার এই। আর 4 ক্ষেত্রে এর কনসেন্ট্রেশন হাফ, বি যা আছে তাই, আর সি এর যা আছে তাই। তো এটা হচ্ছে তার রিয়াকশনের রেট। তো এরকম তোমাকে একটা ইনফরমেশন দিয়ে বললো যে বিক্রিয়াটির সামগ্রিক ক্রম কত, বা বললো বিক্রিয়াটির হার ধ্রুবক নির্ণয় করো, বা হয়তো বললো এই যে রিয়াক্টেন্টগুলো আছে ABC, সে প্রত্যেকটা রিয়াক্টেন্টের সাপেক্ষে তার ক্রম কত। ওকে, তো এই ধরনের বিক্রিয়া সলভ করার টেকনিক কি? টেকনিক হচ্ছে বা এই ধরনের কোশ্চেন সলভ করার টেকনিক কি? প্রথমে আমরা এইটা যে রিয়াকশনটা তোমাকে দিয়ে দিয়েছে সেই বিক্রিয়ার হার সমীকরণ লিখবো। তা আমরা কি জানি, বিক্রিয়ার হার সমীকরণ ইজ ইকুয়াল টু বিক্রিয়ার হার কি হয়, R ইজ ইকুয়াল টু K কনসেন্ট্রেশন অফ A টু দি পাওয়ার আলফা। কারণ আমরা বিক্রিয়ার ক্রম বার করছি, এই আলফা আর এই ছোটো হাতের A সহগ সমান হতেও পারে, নাও হতে পারে। যেহেতু ক্রমটা হচ্ছে আমরা এক্সপেরিমেন্টাল ভ্যালু, তাই কখনোই আমরা এখানে এটাকে ডাইরেক্ট এখানে লিখতে পারবো না, যেহেতু ক্রম হচ্ছে এক্সপেরিমেন্টাল। তাহলে R ইজ ইকুয়াল টু K, A টু দি পাওয়ার আলফা, B টু দি পাওয়ার বিটা এবং কনসেন্ট্রেশন টু দি পাওয়ার গামা। ওকে, তাহলে প্রথম থেকে ফ্রম 1 নম্বর পর্যবেক্ষণ থেকে আমরা কি লিখতে পারি, যে বিক্রিয়ার হার কত এত, K হার ধ্রুবক, কনসেন্ট্রেশন অফ এত, কনসেন্ট্রেশন B এত, কনসেন্ট্রেশন অফ C এত। ওকে, এইভাবে 2 নম্বর থেকে এটা, 3 নম্বর থেকে এটা, 4 নম্বর থেকে এটা আমরা লিখলাম। তা বেসিক্যালি আমরা এখানে 4টা সমীকরণ পেলাম। ওকে, এবার 2 নম্বরকে আমি 1 নম্বরতে ভাগ করলাম, 2 ভাগ 1। তাহলে 2 নম্বরকে 1 নম্বরতে ভাগ করলে কোনটা কাটা যাবে,
এটা এটা কাটা গেল, এই এটা বাই এটা হলো, এখানে ডান দিকে লিখেছি 5 ইন্টু এটা বাই 5 ইন্টু এটা। ওকে, কে আর কে সেম, কাটা গেল। এটা এটা সেম, কাটা গেল। এটা এটা সেম, কাটা গেল। ডিফারেন্ট হচ্ছে এটা আর এটা। তাহলে 0.03 বাই 0.02 হোল টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু এটা বাই এই দুটাও সেম, তাহলে এটা এটাও কাটা যাবে, এটাও কাটা যাবে। তাহলে কী হবে, এই 0.03 কে এটাতে ভাগ করলে 1.5 টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু 1। 1কে আবার কি লিখতে পারি, 1.5 টু দি পাওয়ার 0, তাহলে কোনো কিছুর পাওয়ার 0 মানে সেটা 1। তাহলে এখানেও বেস ইকুয়াল, তাহলে পাওয়ারটাও ইকুয়াল হবে, তাহলে গামা ইজ ইকুয়াল টু 0। ওকে, তাহলে সেই সিমিলার টেকনিকে আমি কি বলতে পারি যে 3 নম্বর সমীকরণটাকে যদি আমি 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করি, তো সেখানে দেখবে এইভাবে একইভাবে বিটা ইজ ইকুয়াল টু আসবে 1, আর 1 নম্বর সমীকরণকে 4 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করলে আলফা ইজ ইকুয়াল টু আসবে 2। ওকে, তাহলে এইভাবে আমরা আলফা পেয়ে গেলাম, বিটা পেয়ে গেলাম, গামা পেয়ে গেলাম। তাহলে এখানে আলফার জায়গায় আমরা লিখতে পারি 2, বিটার জায়গায় লিখতে পারি 1, আর গামার জায়গায় লিখতে পারি 0। ওকে, তাহলে এই হয়ে গেল আমাদের বিক্রিয়ার হার। বিক্রিয়ার হার সমীকরণ আমরা এটা পেয়ে গেলাম। ওকে, আর বিক্রিয়ার হার সমীকরণে বিক্রিয়কের যে গাঢ়ত্বের যে কনসেন্ট্রেট মানে সহগগুলো থাকে, গাঢ়ত্বের যে পাওয়ারগুলো থাকে, সেগুলো টোটাল যোগফলগুলি হয় টোটাল বিক্রিয়ার ক্রম। তাহলে এই বিক্রিয়াটার ক্রম কত, 2 + 1 + 0, তার মানে 3। এর সাপেক্ষে ক্রম কত, এর উপরে পাওয়ার 2, তাহলে এর সাপেক্ষে ক্রম হচ্ছে 2, বি এর সাপেক্ষে ক্রম হচ্ছে 1, সি এর সাপেক্ষে ক্রম হচ্ছে 0। ওকে, তো টেকনিকটা বুঝতে পারলে, তাহলে এই টেকনিকের মাধ্যমে তুমি এই ক্রম রিলেটেড যে অঙ্কগুলো দিবে, এই ধরনেরই অঙ্কগুলো দেবে, সেগুলো খুব ইজিলি সলভ করতে পারবে। হয়তো 2টো পর্যবেক্ষণ দিল বা 3টা পর্যবেক্ষণ দিল, তো এখান থেকে এই প্রসেসের মাধ্যমে সলভ করা যাবে। আরেকটা জিনিস আমি তো শর্টকাট বা একটা ট্রিক্স বলে যেতে চাই। ধরো এখানে এ এর চেঞ্জ হয়নি, বি এরও চেঞ্জ হয়নি, সি এর চেঞ্জ হয়েছে, তাতে বিক্রিয়ার হারের কিচ্ছু চেঞ্জ হয়নি। তাহলে সি এর কনসেন্ট্রেশনের উপর বিক্রিয়ার হার ডিপেন্ড করে না, আমি বলে দিতে পারি। তাহলে এইটা 2/1 না করেও আমি একবারে ডাইরেক্ট বলে দিতে পারি যে বিক্রিয়ার হার সি এর কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ডই করে না। তাহলে এখানে গামার মানে আমরা তো প্রথমে গামা ধরেছিলাম, তাহলে গামা ইজ ইকুয়াল টু 0। তো সেখানে দেখবে যে এখানে যদি বিক্রিয়ার হার চেঞ্জ না হয় কনসেন্ট্রেশন চেঞ্জ করার ফলে, তাহলে যেই কম্পোনেন্টের কনসেন্ট্রেশন চেঞ্জ করার পরে বিক্রিয়ার হারে কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে সেই কনসেন্ট্রেশনের সাপেক্ষে বিক্রিয়ার হার হবে 0। ওকে, আর আরেকটা টপিক হচ্ছে এই যে 2/1 করছি বা 3/1 করছি বা 1/4 করছি, এই ব্যাপারটা আমি কী করে ডিসিশন নিব, মানে এই 4টা সমীকরণ দিয়ে কী করে বুঝবো যে এটাকে এটাতে ভাগ করবো, ওটাকে ওটাতে ভাগ করবো, কী করে বুঝবো? এটা বোঝার টেকনিক হচ্ছে সমানে সমানে তোমাকে চুজ করতে হবে। যেমন ধরো আমি 2 আর 1টা কেন চুজ করলাম, তার কারণ হচ্ছে আমাকে তো আলফা বিটা গামা বের করতে হবে। এবার যদি দুটো বেশি আননোন হয়ে যায়, গামাটা আমাকে বার করতে হবে, তাহলে আলফা বিটাকে সেম রাখলে আলফা আলফা কাটা যাবে, বিটা বিটা কাটা যাবে। সেই জন্য দেখো আমি 2/1 নিলাম। কেন? 2 এর ক্ষেত্রে এর কনসেন্ট্রেশন বি এর কনসেন্ট্রেশন, আর 1 নম্বরের ক্ষেত্রে এর কনসেন্ট্রেশন বি এর কনসেন্ট্রেশন সেম। তাহলে অবভিয়াসলি এটাকে এটাতে ভাগ করলে এগুলো কাটা যাবে, এটা কাটা যাবে, এটা কাটা যাবে, বিক্রিয়ার হারও এটা কাটা যাবে। সে বিক্রিয়ার হার কাটা যাক কি না যাক অসুবিধা নাই, কিন্তু যেহেতু তুমি সি এর সাপেক্ষে বার করতে যাচ্ছি, তাহলে এ আর বি এর সাপেক্ষে আলফা বিটার কম্পাউন্ডগুলো কাটতে হবে। সেই জন্যই 2/1 করলে আমি গামা পাবো। এবার ধরো আমাকে আলফা বার করতে হবে, তাহলে আলফা মানে কি এর রেসপেক্টে। ওকে, তাহলে আমি দেখবো যে বি আর সি এর কনসেন্ট্রেশন কোন দুটো সমীকরণে ইকুয়াল। দেখো বি এর কনসেন্ট্রেশন এখানে এ আর 2 নম্বরে সেম আছে, সি এর কনসেন্ট্রেশন ডিফারেন্ট, তাহলে 1 আর 2কে ভাগ করলে আমি আলফা পাবো না। তাহলে আর কোথায় সেম আছে, বি এর কনসেন্ট্রেশন 1 নম্বর আর 4 নম্বরে সেম, সি এর কনসেন্ট্রেশন 1 নম্বর আর 4 নম্বরে সেম। তাহলে এই 1 আর 4কে যদি ভাগ করি, তাহলে বি আর সি আউট হয়ে গেল। তাহলে মানে 1 নম্বরে এ 4 নম্বরে এর থেকে আলফার মান বার করতে পারবো, কারণ বিক্রিয়ার হারে তো কোনো আননোন নেই, কোনো সহগের ব্যাপার নেই। বিক্রিয়ার হারে একটাতে ভাগ করলে কোনো না কোনো ভ্যালু আসবে। আবার ঠিক কী হবে, যদি আমি বি এর কনসেন্ট্রেশন বার করতে মানে বি এর কম্পোনেন্ট সহগটা বার করতে চাই, তাহলে যেই সমীকরণ এ আর সি ইকুয়াল সেই সমীকরণ দুটোকে ভাগ করতে হবে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে 3 নাম্বার আর 1 নাম্বার এই দুটো সমীকরণে এ আর 3 ইকুয়াল, মানে 1 আর 3-এ এ আর সি এর এই ভ্যালু ইকুয়াল। ওকে, তো এই টেকনিকগুলো খাটিয়ে তোমাকে এই ডিসিশনে আসতে হবে কাকে কী দিয়ে ভাগ করলে কী পাবো। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো। তো এটাই হচ্ছে এই ক্রম রিলেটেড অঙ্কের একটা ইম্পর্টেন্ট অঙ্ক, এবং এটার উপর বেস করে তুমি অন্য এই ধরনেরই অঙ্ক দিবে। ক্রমের সঙ্গে কোনো অঙ্ক আসলে এই ধরনের হয়তো 2টো দিয়ে দিল বা 3টা দিয়ে দিল, মানে মধ্যে কথা এই ধরনেরই অঙ্ক এক্সপেক্ট করতে পারো। আর এখানে এই যে ক্রম রিলেটেড কোশ্চেনে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন হলো, তোমাকে বিক্রিয়ার হার ধ্রুবকের ইউনিট দিয়ে দেবে, বিক্রিয়ার হার ধ্রুবকের ইউনিট দিয়ে দিবে। ধরো বলে দিল কোনো একটি বিক্রিয়ার হার ধ্রুবক কে ইজ ইকুয়াল টু ধরো 7 × 10⁻³ মোল, ধরো কত দেবো, মোল
টু দি পাওয়ার -2, লিটার টু দি পাওয়ার 2 আর সেকেন্ড ইনভার্স। বললো এই সমীকরণ এই রিয়াকশানটার ক্রম কত, বিক্রিয়ার ক্রম কত। তাহলে আমাকে জানতে হবে যে একটা ইন জেনারেল সূত্র মুখস্থ রাখতে হবে। কি ইন জেনারেল সূত্র কি? যে কোনো বিক্রিয়ার হার ধ্রুবকের সমীকরণের যে ইউনিট হয় সেটাকে আমি এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, মানে এন ক্রমের বিক্রিয়ার হার ধ্রুবকের ইউনিটের যে এক্সপ্রেশন সেটা হচ্ছে মোল লিটার টু দি পাওয়ার -1 1 - n সেকেন্ড ইনভার্স। তাহলে কোনো বিক্রিয়ার হার ধ্রুবকের ইউনিট যদি মোল লিটার সেকেন্ড এটার রেসপেক্টে থাকে, তাহলে এটার সঙ্গে এটা তুলনা করে আমি খুব ইজিলি বলতে পারবো এন এর মান কত হবে। কিরকম? তাহলে প্রথমে আমাকে এটা তোমাকে দিয়ে দিয়েছে, এটাকে তাহলে মোল পার লিটারের সামঞ্জস্য করে সেই এক্সপ্রেশনটা লিখতে হবে। তো এটাকে আমি কেমন করে লিখতে পারি যে মোল লিটার ইনভার্স টু দি পাওয়ার -2 সেকেন্ড ইনভার্স। তাহলে দেখো -2 এখানে আসলে মাইনাসে মাইনাসে +2 লিটার স্কোয়ার, আর এটা -2, তাহলে মোল -2, তাহলে মোল -2 L2, এটাকে আমি মোল পার লিটার বা মোল লিটার ইনভার্স টু দি পাওয়ার -2 করতে পারি। এবার এটাকে যদি আমি মিলাই তাহলে কি বলতে পারি যে n-1 = কত? -2। তাহলে n- 1 - n = -2, তাহলে n = কত? 3। তাহলে এই যে বিক্রিয়ার হার ধ্রুবক দেওয়া আছে সেই বিক্রিয়ার হার ধ্রুবকের ক্রম হচ্ছে 3। ওকে, তাহলে এই তিনটা জিনিস ক্রম রিলেটেড যদি কিছু আছে এই তিনটা জিনিসের মধ্যেই আসবে। এটা 1 নম্বরের কোশ্চেন বা 2 নম্বরের কোশ্চেন, অঙ্ক তো বলেই দিলাম। আর একটা হচ্ছে এটা যে বিক্রিয়ার ক্রমের তোমাকে ইউনিট দিয়ে দিল, বললো যে কোনো একটা বিক্রিয়ার ক্রম এত, সেই ক্রম থেকে বিক্রিয়ার হার ধ্রুবক বলে দিল, সেই হার ধ্রুবকের ইউনিট থেকে তোমাকে বুঝতে হবে বা বের করতে হবে ক্রম কত। লাস্ট আর হাইলি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ফার্স্ট অর্ডার, জিরো অর্ডার আর ছদ্ম প্রথম ক্রম। এই তিনটা অর্ডারের থেকে কী ধরনের কোশ্চেন আসবে, কী ধরনের অঙ্ক আসবে। তো এটাকেই আমি ওই একই রকম ফার্স্ট অর্ডারের জন্য বলছি, সেকেন্ড অর্ডারের জন্য বলছি, ফার্স্ট অর্ডারের জন্য বলছি, জিরো অর্ডারের জন্য বলছি, আর লাস্টে ছদ্ম প্রথম ক্রমে বিক্রিয়ার জন্য বলছি। প্রথমে এটাই বলিনি, এটার থেকে আসলে একটা কোশ্চেনই আসবে, ছদ্ম প্রথম ক্রমের বিক্রিয়া কী, কাকে বলে আর কি, একটা উদাহরণ দাও এবং কেন সেটি ছদ্ম প্রথম ক্রমের বিক্রিয়া। কি উদাহরণ দাও, কেন বা কি কেন উদাহরণ দাও। যে কোনো একটা বিক্রিয়া দেখবে, বই খুলে দেখবে, ধরো এস্টারকে জলে যে হাইড্রোলিসিস করা হয়, তো সেখানে যে বিক্রিয়াটি, সেই বিক্রিয়াটি ছদ্ম প্রথম ক্রমের বিক্রিয়া। হাইড্রোলিসিস মানে কি, একটা এস্টার আছে, একটা জল আছে, তা দুটো রিঅ্যাক্ট্যান্ট আছে, হিসাব মতো দ্বিতীয় ক্রমের বিক্রিয়া হওয়া উচিত, কিন্তু হয় প্রথম ক্রমের বিক্রিয়া। তার কারণ ওয়াটারের অ্যামাউন্টটা এতটাই বেশি যে ওটার কনসেন্ট্রেশন চেঞ্জ হোক বা না হোক, সেটা বিক্রিয়ার হারকে কোনো প্রভাব, সেটা কোনো কনসেন্ট্রেশনের চেঞ্জের কোনো কনসেন্ট্রেশনের ফলে কি বলছি। লাস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ফার্স্ট অর্ডার, জিরো অর্ডারের উপর কোশ্চেন, ব্যাখ্যা, অঙ্ক এবং অবশ্যই ছদ্ম প্রথম ক্রমের বিক্রিয়া। প্রথম ছদ্ম প্রথম ক্রমের বিক্রিয়াটি বলে দিই, এখান থেকে কী ধরনের কোশ্চেন আসবে। এক ধরনেরই কোশ্চেন আসবে যে ছদ্ম প্রথম ক্রমের বিক্রিয়া কি, কেন এটি ছদ্ম প্রথম ক্রম, আর একটা হচ্ছে উদাহরণ। ওকে, ছদ্ম প্রথম ক্রমের বিক্রিয়া কি, যে বিক্রিয়াটিতে 2 বা 3টি বিক্রিয়ক অংশগ্রহণ করছে, কিন্তু বিক্রিয়ার হার একটি মাত্র বিক্রিয়কের উপরেই ডিপেন্ডেন্ট। সেই জন্য এটা আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে দ্বিতীয় ক্রম বা তৃতীয় ক্রম, আলটিমেটলি প্রথম ক্রমের বিক্রিয়া। কেন? একটা উদাহরণ ধরে নিবে, এস্টারের হাইড্রোলিসিস, আর্দ্র বিশ্লেষণ। তার মানে কি, এস্টার প্লাস ওয়াটার ইজ ইকুয়াল টু অ্যাসিড প্লাস অ্যালকোহল। তাহলে এটা দিয়ে দুটো বিক্রিয়ক আছে, এস্টার আছে, ওয়াটার আছে, তাহলে হিসাব মতো দ্বিতীয় ক্রম ভাবা উচিত, কিন্তু হয় প্রথম ক্রম। কেন? কারণ ওয়াটারটা এতটাই হিউজ অ্যামাউন্টে থাকে যে জলের কনসেন্ট্রেশন চেঞ্জের কোনো প্রভাব, মানে জলের কনসেন্ট্রেশন
বাড়লো না কমলো তার প্রভাব বিক্রিয়ার হারের উপর পড়ে না, আর বিক্রিয়ার হারের উপর না পড়লে সেই রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশনের কোনো ভ্যালু হয় না। তাহলে আপাতত দৃষ্টিতে দেখে মনে হতে পারে যে এস্টারের হাইড্রোলিসিস অর্থাৎ এস্টার প্লাস ওয়াটার ইজ ইকুয়াল টু যা আসছে প্রোডাক্ট যা আসছে, তাহলে এস্টার প্লাস ওয়াটার দুটো রিঅ্যাক্ট্যান্ট আছে, দ্বিতীয় ক্রম হওয়া উচিত কিন্তু হয় প্রথম ক্রম, কারণটা একটুকেই বললাম। সো বেসিক্যালি উদাহরণ মনে রাখবে, কেন হয় মনে রাখবে, কী জিনিসটা হয় মনে রাখবে। সো দিস ইজ এখান থেকে এখন কোশ্চেন আসলে এটার ঠিক কী, কেন এবং উদাহরণ। ফার্স্ট অর্ডার আর জিরো অর্ডার রিঅ্যাকশনের প্রথম যেটা কাজ হবে যে এটা যে ইন্টিগ্রাল রেট ইকুয়েশনগুলো আছে সেই ইকুয়েশনগুলো মুখস্থ করা, এবং সেই রেট ইকুয়েশনগুলো কী করে আসলো সেই প্রমাণটা ইন্টিগ্রাল রেট ইকুয়েশন ফার্স্ট অর্ডার এবং জিরো অর্ডার দুটোর ক্ষেত্রেই তোমাকে সেই সমীকরণটা এটা এটা এবং এটা কী করে আসলো এবং এই সমীকরণটা মুখস্থ করতে হবে। আচ্ছা, আর আরেকটা হচ্ছে অবশ্যই হাফ লাইফের সাথে বিক্রিয়ার হার দুটোকে কী সম্পর্ক ফার্স্ট অর্ডার এবং জিরো অর্ডারের ক্ষেত্রে, এটাও কী করে আসলো সেটাও তোমাকে দেখতে হবে। অবশ্যই বই থেকে দেখে নেবে, এখানে দেখানোর এখন আর সময়ই নেই, কেন এগুলো নিশ্চয়ই তোমাদের পড়া হয়ে গেছে, আমি জাস্ট ইম্পর্টেন্ট জায়গাটা তোমাদের ধরিয়ে দিচ্ছি। ওকে, এবার নেক্সট হচ্ছে যে এটার উপর বেস করে এই সমীকরণগুলোর উপর বেস করে তোমাকে অঙ্ক আসবে, ডেফিনেটলি আসবে, মানে ধরতেই পারো যে এক দুটো অঙ্ক আসলে এদের মধ্যে একটা তোমাকে দিবেই দিবে, নয় শর্ট কোশ্চেনে নয় ব্রড কোশ্চেনে, বা 1 নাম্বার বা 2 নাম্বার। তো এখানে একটু বলে দিই কোনটা কি। এটা হচ্ছে ইনিশিয়াল কনসেন্ট্রেশন প্রারম্ভিক ঘনত্ব, এক্সটা হচ্ছে টি সময় পর কতটা বিক্রিয়ক জাততে পরিবর্তিত হলো, তাহলে এ মাইনাস এক্সটা কি, টি সময় পর কতটা বিক্রিয়ক পড়ে রইল। ওকে, আর এখানে এটা কি এ জিরো মানে ইনিশিয়াল কনসেন্ট্রেশন, তাহলে কি বলতে পারি এটা ছোট হাতের হে, ওটা বড় হাতের এ জিরো, আর এটা কি এ মাইনাস এক্সটা কি এ, তার মানে এ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু এ, তার মানে এই বড় হাতের এটা কি ইন্ডিকেট করতেছে যে টি সময় পর কতটা বিক্রিয়ক পড়ে রয়েছে। আর এখানে এ মাইনাস এক্সের এক্সটা কি, যে কতটা বিক্রিয় জাততে পরিবর্তিত হলো। তার মানে তোমাকে যদি বলে যে 20 মিনিট পর 50% বা ধরো 20 মিনিট পর 20% বিক্রিয়া হয়েছে, এবার 20% বিক্রিয়া হয়েছে মানে কি 20% বিক্রিয়া জাততে পরিবর্তিত হয়েছে, তাহলে আমি যদি এ ধরি 100%, তাহলে এটা যদি হয় 100%, তাহলে এক্স কত 20, কারণ কী বলে 20% বিক্রিয়া হয়েছে, তাহলে 20% বিক্রিয়ক থেকে বিক্রিয়াজাত হয়েছে, তাহলে এ মাইনাস এক্স কত 100 মাইনাস 20, তার মানে 80, তাহলে এ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 80। ওকে, আবার যদি আমি এই সূত্রের মাধ্যমে করি তাহলে এ জিরো হচ্ছে 100 এবং ক্যাপিটাল এ হচ্ছে 80, আর যদি এই সূত্রের মাধ্যমে করি তাহলে ছোট এ মানে এ হচ্ছে 100, এই ছোট এ অবভিয়াসলি 100 এবং এক্সটা হচ্ছে 20। সো এই জায়গাটা কনফিউজ হবে না, এখানেও তাই, এখানেও সেম জিনিস, একই জিনিস। নেক্সট হচ্ছে তোমাকে এই বিক্রিয়ার হার ধ্রুবকের ভ্যালু কে এর মান বের করতে হতে পারে, মানে তোমাকে বলতে পারে যে বিক্রিয়ার সমীকরণ থেকে কী করে কে এর ভ্যালু বার করবে, মানে গ্রাফ থেকে কী করে বার করবে, বা এমনিও তোমাকে গ্রাফ দিতে পারে। তাহলে এই ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন থেকে 3টা গ্রাফ, জিরো অর্ডার থেকে 3টা গ্রাফ, একদম তোমাকে মুখস্থ করতে হয়, অবশ্যই না বুঝে মুখস্থ নয়। এক তুমি হতে পারে একদম ঝরঝরা মুখস্থ করে নাও, দ্বিতীয় হতে পারে তোমাকে যে ধরনের গ্রাফ দেখ তুমি নিজের কনসেপশন ঘাটিয়ে সেই পরীক্ষা হলেই বার করতে পারবে। আমি মুখস্থ করাটা তো তোমাদের উপর, কনসেপশনটা কি করে এই ধরো লগ এ ভার্সেস টি এই গ্রাফটা এরকমই কেন হলো বা এটা এরকমই কেন হলো সেটা তোমাকে আমি ধরিয়ে দিচ্ছি। ওকে, প্রথম কথা হচ্ছে যেটা হচ্ছে প্রথমে দেওয়া থাকে সেটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, তো ওটা আমি আলাদা করে এখানে এক্স আর ওয়াই লিখি নিয়ে, মানে তো ধরেই নিবে ওয়াই ভার্সেস এক্স, তবে লগ এ ভার্সেস লগ টি, মানে এই জায়গাটা হচ্ছে লগ এ, এই জায়গাটা হচ্ছে লগ টি, সবগুলোর ক্ষেত্রেই তাই। এবার প্রশ্ন হচ্ছে এই সমীকরণটা এরকম কেন আসলো, পরীক্ষার সময় এরকম দিয়ে দিল, এটা এরকম কেন আসলো। ওকে, এবার যেই দুটো তোমাকে ওয়াই আর এক্স দিয়ে দিয়েছে তাদের মধ্যে তোমাকে রিলেশন বার করতে হবে। তো যে কোনো তুমি ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে তুমি জানোই এটা হচ্ছে তোমার মেন রিলেশন, এটা বা এটা। ওকে, এবার তোমাকে কি দিয়েছে লগ এ দিয়েছে আর টি, তাহলে তোমাকে এটার সঙ্গে এটার রিলেশন বার করতে হবে। তো তুমি কি জানো কে ইজ ইকুয়াল টু 1/t লন এ জিরো বাই এ, এখান থেকে তুমি যদি দেখো এবং এটাকে যদি লনটাকে লগে কনভার্ট যদি লগ দিয়েছে তাহলে কি হবে 2.303 বাই লগ, লন থেকে লগ আসতে গেলে আমরা জানি এটা করতে হয়। এবার তোমাকে বার করতে হবে লগ এ আর টি, তার মানে এখানে লগ এ, এই যে লগ এ আর কে সরি লগ এ আর টি এদের রিলেশন বার করতে হবে। তাহলে সিম্পলি কি, তো এখান থেকে যদি তুমি এটা তোমাকে এইভাবে দেখাই, এটাকে যদি আমি এইভাবে দেখাই যে কে ইজ ইকুয়াল টু আমি জানি এটা। ওকে, তাহলে এটাকে অড দিয়ে কী লিখতে পারি, টিটাকে এদিকে নিয়ে গেলাম, তাহলে কে টি এটাকে এখানে নিয়ে আসলাম 2.303, কী পড়ে থাকলো আমার লগ এ জিরো বাই এ। এবার লগ এ জিরো বাই এ মানে কি লগ এ জিরো মাইনাস লগ এ। আচ্ছা, তাহলে এখানে কি লিখতে পারি লগ এ জিরো মাইনাস লগ এ। ওকে, কার সাথে কার সম্পর্ক দিয়েছে আমার টি এর সাথে লগ এ, তাহলে লগ এটাকে একদিকে রাখতে হবে, এই পোর্শনটাকে একদিকে রাখতে হবে, কেন কারণ টিটা আছে। তাহলে কি করবো, এটাকে এদিকে নিয়ে যাই, এটাকে এদিকে নিয়ে যাই, তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো যে লগ এ ইজ ইকুয়াল টু লগ এ জিরো এবং এটা এদিকে আসলো, এটা এদিকে গেল, তার মানে মাইনাস কে টি
বাই 2.303। এবার লগ এটা কি ওয়াই, কেন লগ এ ভার্সেস টি বলেছে, এটা তো কনস্ট্যান্ট ভ্যালু, ধরো এটাকে আমি বলে দিলাম সি। আচ্ছা এই পোর্শনটা কি এক্স, টিটা তো এক্স, এটা তো এক্স, আর বাকি পোর্শনটা কি এম। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কি দেওয়া হলো সি মাইনাস এম এক্স, বা এটাকে আমি এইভাবে লিখতে পারি লগ ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস এম এক্স প্লাস সি। এবার ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস এম এক্স প্লাস সি কিসের সমীকরণ? সরলরেখার সমীকরণ। কিরকম সরলরেখার সমীকরণ? ঋণাত্মক নতিযুক্ত সরলরেখার সমীকরণ, যেখানে নতিটা ইজ ইকুয়াল টু তার ওজনই এরকম, ওজনই এরকম, যেহেতু এম মাইনাস এসেছে, প্লাস আসলে এরকম হতো, যদি প্লাস আসতো এম তাহলে এরকম হতো। ওকে, তো যেহেতু মাইনাস এসেছে বলে এরকম। এবার নতিটা কত, এমটা কত? কে বাই 2.303। তাহলে এখান থেকে যে কে নতি বেরোবে সেটা নতির যা ভ্যালু বেরোবে সেটা আমরা কি লিখতে পারি কে বাই 2.303। এখান থেকে আমি কেটা বার করে নিতে পারবো। ওকে, সিমিলারলি লগ a0 বাই এর গ্রাফ হয় এরকম। যদি জানতে চাও কী করে হয়, ঠিক একইভাবেই যে ইকুয়েশনটা ছিল যে আমরা কী বার করলাম, যে লগ আমরা কি বার করলাম যে কেটি বাই 2.303 ইজ ইকুয়াল টু কী ছিল লগ a0 বাই এ। ওকে, এর আগের স্টেপ না, এই স্টেপটার আগের স্টেপটা। তাহলে এই যেগুলো কী বলতে হবে, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স, তাহলে কী দাঁড়ালো ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স। ওকে, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স কি সমীকরণ? মূলবিন্দুগামী সমীকরণ, ওই জন্য দেখো মূলবিন্দুগামী হয়েছে। তাহলে নেক্সটটা কি কনসেন্ট্রেশন, এ মানে কি বিক্রিয়ার কনসেন্ট্রেশন ভার্সেস টি, বিক্রিয়ার কনসেন্ট্রেশন ভার্সেস টি এরকম এক্সপোনেনশিয়াল কার্ভ হয়। কেন আসলো সে একইভাবে আমি বলতে পারি যে এ বাই a0 মূল সমীকরণটা কি? মূল সমীকরণ তোমার এটা যে কে ইজ ইকুয়াল টু 2.303 বাই টি লগ a0 বাই এ। ওকে, আচ্ছা তাহলে a0 বাই এ কি বলতে পারি 10 টু দি পাওয়ার সরি এটাকে আমি লন দিয়ে বলি, কেন এখানে এক্সপোনেনশিয়াল কার্ভ, তার মানে আমাকে ই লাগবে। তাহলে সিম্পলি এটা লগ দিলে এখানে হবে না। তাহলে কি দাঁড়ালো, তাহলে a0 বাই এ ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, টিটাকে দিলাম এই দিকে আর এখানে থাকে ই, তাহলে ই টু দি পাওয়ার কে টি। ওকে, তাহলে a0 ইজ ইকুয়াল টু, তাহলে এটাকে আমি এদিকে নিয়ে যাই, এটাকে আমি এদিকে নিয়ে যাই, তাহলে a0 ইজ ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার কে টি। কিন্তু আমার সাথে আমাকে কি চেয়েছে, এর সাথে টি এর গ্রাফ, মানে এটা আর এটা আলাদা দিতে হবে। তাহলে এখান থেকে কি বলতে পারি, এ ইজ ইকুয়াল টু এই পোর্শনটাকে এদিকে নিয়ে যাই, মানে ই টু দি পাওয়ার পোর্শনটাকে বাদিকে নিয়ে যাই, তাহলে কি হবে এ ইজ ইকুয়াল টু a0 ই টু দি পাওয়ার মাইনাস কে টি। তাহলে y ইজ ইকুয়াল টু সমীকরণটা কেমন দাও, এটা y ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স কীরকম ফর্মুলা হয়, এটা সবসময় হয় এক্সপোনেনশিয়াল কার্ভ। তাহলে এই হলো এক্সপোনেনশিয়াল কার্ভ। ওকে, ঠিক আছে। কীভাবে জিরো অর্ডারের ক্ষেত্রে রেট ভার্সেস এ কেন এরকম হলো, কারণ জিরো অর্ডার মানে কি বিক্রিয়ার কনসেন্ট্রেশন নির্ভরই করে না, ওর জন্য কনসেন্ট্রেশনের উপর কোনো চেঞ্জ নেই বলে সমান্তরাল হচ্ছে। কনসেন্ট্রেশনের সাথে টাইম কেমন চেঞ্জ হচ্ছে, ঋণাত্মক যুক্ত, এইখান থেকে বের করে ফেলতে পারবে, এখান থেকে এ আর টি এর সমীকরণ বার করে ফেলতে, টিটাকে এদিকে নিয়ে যাবে, এই জিরোটাকে এদিকে নিয়ে যাবে, তাহলে এ আর টি এর রিলেশন দেখবে ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস এম এক্স প্লাস সি এর মতো আসবে। সেখান থেকে এম যে ভ্যালুটা বেরোবে সেটা হচ্ছে এম এর ভ্যালু, অর্থাৎ এই নদী থেকে আমি কে বার করে ফেলতে পারবো। ঠিক একইভাবে এখানে টি হাফ আর এই জিরো কেমন এক্সপোনেনশিয়াল, কারণ বুঝতেই পারছো এই সমীকরণ। তো এটা যদি ওয়াই হয়, এটা যদি এক্স হয়, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কি এম এক্স, তাহলে এক্সটা কত a0, ওয়াইটা কত এটা, তাহলে এমটা কত 1/2k। তাহলে এই সমীকরণে যেটা কে এর ভ্যালু হবে সেটাই হবে তোমার 1/2k। ওকে, এবার এটা গেল। তাহলে এই প্রথম ক্রম আর জিরো ক্রমে কী কী পড়বে, রিলেশনগুলো কোথা থেকে আসলো, রিলেশনগুলো মুখস্থ, সেই রিলেশন থেকে অঙ্ক দেবে, সেই অঙ্কগুলো করবে, এই রিলেশন থেকে অঙ্ক দেবে। ওকে, হয়তো তোমাকে এই যে আমি এই রিলেশনগুলো আছে, ধরো একটা রিলেশনই বলছি, ফার্স্ট অর্ডারই বলছি 1/t লন, ওটা দিয়ে বলি এ বাই এ মাইনাস এক্স। আরেকটা কি ছিল টি হাফ ইজ ইকুয়াল টু 0.693 বাই কে। পরীক্ষার সময় হয়তো তোমাকে বিক্রিয়াকে প্রারম্ভিক গ্রাফ দিয়ে দিল, টি সময় পর বিক্রিয়া এত % বিক্রিয়া হয়েছে বলে দিল, আর বলে দিল যে বিক্রিয়ার হার ধ্রুবক বার করো। তাহলে টি দিয়ে দিয়েছে, এ দিয়ে দিয়েছে, এক্স দিয়ে দিয়েছে, তাহলে তুমি কে বার করে ফেলতে পারবে। বা তোমাকে হয়তো টি এর জায়গায় তোমাকে হয়তো বলে দিল যে বিক্রিয়াকে প্রারম্ভিক গাঢ়ত্ব এত, বিক্রিয়াটির হাফ লাইফ এত দিয়ে দিল, এবং বললো যে 25 মিনিট পর বা সামথিং কত মিনিট পর x% বিক্রিয়া হয়। এই পরীক্ষা তো x% দেবে না, বলবে 20% বিক্রিয়া হয়েছে বা এত বিক্রিয়াতে কনভার্ট হয়েছে। তো বেসিক্যালি এক্স দিয়ে দিল, এ দিয়ে দিল, টি দিয়ে দিল, আর কি বললো টি হাফ দিয়ে দিল, হাফ লাইফ দিয়ে দিল। টি হাফ দিয়ে দিল মানে কে দিয়ে দিল। ওকে, তাহলে কে তোমাকে এখান থেকে বসিয়ে দেবে, এখান থেকে টি
ধরো এই ধরনের একটা অঙ্কে তোমাকে প্রারম্ভিক গ্রাহ্য দিয়ে দিল, বলে দিল বিক্রিয়াটির হাফ লাইফ ভ্যালু একটা সামথিং দিয়ে দিল, আর বললো যে কত সময় পর বিক্রিয়ক মানে 20% বিক্রিয়ক কনভার্ট হবে বিক্রিয়াতে 72, 20% মানে x ইজ ইকুয়াল টু 20 প্রারম্ভিক গাঢ়ত্ব বলে দিয়েছে, বা তুমি ধরে নিতে পারো 100, কারণ 20% মানে যদি না দেওয়া থাকে তাহলে ধরে নেবে a ইজ ইকুয়াল টু 100। আর কি বলে দিয়েছে, হাফ লাইফ তোমাকে দিয়ে দিয়েছে, তাহলে হাফ লাইফ দিয়েছে মানে কে দিয়ে দিয়েছে, তাহলে এটা দিয়ে দিয়েছে, কারণ হাফ লাইফ ইজ ইকুয়াল টু এটা বাই কে, তাহলে এখান থেকে কে ভ্যালু বের করে ফেলতে পারবে, তাহলে কে দিয়ে দিল, এ দিয়ে দিল, এক্স দিয়ে দিল, টি ভ্যালু বার করো। তো জিরো অর্ডারের ক্ষেত্রেও তাই। তো এই দুটো সমীকরণ ইউজ করে জাগলিং করে করেই তোমাকে অঙ্ক দেবে। সেকেন্ডলি তোমাকে গ্রাফগুলো মনে রাখতে হবে, ফার্স্ট অর্ডারের 3টা গ্রাফ, জিরো অর্ডারের 3টা গ্রাফ, এবং ফার্স্ট অর্ডার থেকে আরেকটা একটু কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমাকে বলতে পারে যে প্রথম ক্রমের বিক্রিয়া কখনোই শেষ হয় না, কেন, কারণ সহ ব্যাখ্যা করো। এবার দেখো যে এটাও এই হার সমীকরণ থেকেই বলা যাবে, এবং এই প্রথম ক্রমের বিক্রিয়া যে কোনো কিছু যদি তোমাকে বলে ব্যাখ্যা টাইপ কোশ্চেন বলে যে সেটা কেন এরকম হয় বা কেন ওরকম হয় না, সবগুলোই তোমার হার সমীকরণ থেকেই হবে। তার মধ্যে এই ব্যাখ্যা টাইপ কোশ্চেনের মধ্যে এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে প্রথম ক্রমের বিক্রিয়া কখনোই শেষ হয় না, অনন্তকাল ধরে চলতে থাকে। কেন, তার কারণ কোনো বিক্রিয়া শেষ যদি হতে হয় তাহলে বিক্রিয়াটার কনসেন্ট্রেশন হবে 0, তাহলে a0/0 মানে ln a0/0 ইনফিনিটিভ, তাহলে t ইজ ইকুয়াল টু কি বলতে পারি, t ইজ ইকুয়াল টু 1/k। আমি সমীকরণটাকে এইভাবে লিখবে, সুবিধা হবে। ওকে, সমীকরণটাকে এইভাবে লিখবে, তাহলে এটা যদি 0 হয় তাহলে এটা ইনফিনিটিভ হবে, এটা ইনফিনিটিভ হলে 1/k ইন্টু ইনফিনিটিভ, তাহলে t ইজ ইকুয়াল টু ইনফিনিটিভ, অর্থাৎ প্রথম ক্রমের বিক্রিয়া শেষ হতে অসীম সময় লাগে। তো আশা করি যে টপিকগুলো পড়লাম তোমরা এগুলো পড়লে একেবারেই মানে এই ধরনেরই পাবে, এর বাইরে আর কোথা থেকে দেবে তোমাকে। সো এইগুলোকে খুব জোর দিয়ে পড়বে, আমি আশা করি গতিবিদ্যার থেকে এই ধরনের কোশ্চেনই তোমরা পাবে। ওকে, এবং অবশ্যই আমি যে কোশ্চেনটি তোমাদের করেছিলাম বা যে জিনিসটি জানতে চেয়েছিলাম যে কোনটির উপর জোর দিলে তোমাদের সুবিধা হয়, সাজেশন সিরিজের উপর না টেস্ট পেপার সলভ সিরিজের উপর, এবং টেস্ট পেপার সলভ সিরিজের উপর কোন পোর্শনটা তোমাদের বেশি ইম্পর্টেন্ট লাগছে বা কোনটি খুব দরকার, ইনঅর্গানিক পোর্শন না অর্গানিক পোর্শন না ফিজিক্যাল পোর্শন। যদি মনে করো ইনঅর্গানিক পোর্শনটি খুব তাড়াতাড়ি দরকার, তাহলে আমি গোটা এবিটিআর টেস্ট পেপারে 1-2টা ভিডিওর মাধ্যমে টোটাল ইনঅর্গানিকটাই দিয়ে দেবো, বা টোটাল ফিজিক্যালটাই বা টোটাল অর্গানিকটাই দিয়ে দেবো। সো তোমরা কি চাও খুব তাড়াতাড়ি জানাবে, তাহলে আমার সুবিধে হয়। ওকে, সাজেশন সিরিজ চলবেই, মাঝে মাঝে চলবে, কিন্তু আমি প্রাইম ফোকাস কোথায় দেবো তোমরাই আমাকে বলো, কারণ খুব দেরিতেই আমি ইউটিউবটা শুরু করেছি। সো টাইম তো অবশ্যই আর বেশি নেই, 1 মাস পরে তোমাদের আজকের দিনে হয়তো পরীক্ষা শেষ, হয়তো কি অবশ্যই পরীক্ষা শেষ, যদি না রুটিন আবার পাল্টায়। তো আশা করি খুব ভালো মতো পড়ছে সবাই, এবং অবশ্যই পাশে থাকা চ্যানেলের কোনো অসুবিধা থাকলে কমেন্ট করো, জানিও, এবং অবশ্যই লাইক করো। থ্যাংক ইউ।